আর এই যে ডিভিসি জল ছাড়ছে, এই বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে কি ছবি ধরা পড়ছে, ভয়ানক ছবি দেখাবো। হুগলির পরশুরার একটা ছবি আপনাদের দেখাবো। হুগলির পরশুরায় কি ভয়ানক অবস্থা, জল বাড়ছে ক্রমশ, আর তাতে এই বিপত্তি তৈরি হয়েছে এখানকার মানুষজন। একেবারে কোমর পর্যন্ত জল, তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। কোনো জায়গায় তো ভিটে মাটি সবকিছু হারিয়ে ফেলছেন মানুষজন, এরকমও রয়েছে। সকালে এই ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, যেখানে একটি বাস যাচ্ছিল আর মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে গেছে। রাস্তা বলা ভুল, কারণ এটা তো আর রাস্তা নেই, একেবারে পুকুর হয়ে গিয়েছে। তারপর যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য ঠিক এভাবেই একের পর এক নৌকা আনতে হয়েছে, তারপর বাসকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাতায়াতে এখন তাই এই জায়গায় পরশুরাতে নৌকাই ভরসা। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, যাত্রী নিয়ে জলে বাস আটকে পড়েছিল, সকালে আমরা সেই ছবি দেখেছিলাম। ডিভিসির জল ছাড়ার ফলে পরশুরা একেবারে জলমগ্ন, প্রশাসন তো তৎপর, কিন্তু মানুষগুলো কি করবে, এ তো ভয়ানক অবস্থা। দেখো, বারবার করে গতকাল থেকেই কিন্তু আমরা জানি যে বিকাল 5টার পর থেকে যখনই জানা যায় যে আবার নতুন করে জল ছাড়ছে ডিভিসি বা আগামীকালও ছাড়বে, তখনই কিন্তু প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকা শুরু হয়। ভিডিও তরফ থেকে যেরকম শুরু হয়েছিল, থানা থেকে সেরকম ভাবে প্রচার শুরু হয় যে এলাকা ছাড়তে হবে। যেসব মানুষজন একেবারে পার্শ্ববর্তী তাদেরকে কার্যত সরে গিয়ে যেখানে স্কুলে রেস্কিউ সেন্টার তৈরি করা হয়েছে, সেই রেস্কিউ সেন্টারে তাদেরকে পৌঁছে দিতে হবে বা পৌঁছতে হবে। ফলে সেই জন্য কিন্তু প্রচার যেরকম করে চালানো হয়েছিল, তবে প্রচারে কিন্তু অনেক মানুষই কান দেননি, এটা কিন্তু পরিষ্কার। তার কারণ আমরা জানি যে মানুষজন তারা ভাবতে পারছে না তারা কি করে যাবে, তারা কোথায় যাচ্ছে, তাদের বাড়িতে থাকা জিনিসপত্র সেগুলো কি হবে। বলে সেই জায়গা থেকেই কিন্তু আতঙ্কিত কিছু কিছু মানুষ তারা গ্রামে কিন্তু এখনো পর্যন্ত থেকে গেছিল। মানে সেই কারণে কিন্তু তাদেরকে বিপদের মুখে পড়তেই হলো। কার্যত যখন জল বাঁধ ভেঙে জল ঢুকলো, তখন নৌকো করে তারা কিন্তু স্থলভাগে আসার জন্য প্রস্তুতি নিল বা নিয়ে তাদেরকে গ্রাম থেকে নিয়ে আসা হচ্ছে। ফলে এই প্রশাসনের সঙ্গে থাকো, স্থানীয় মানুষজন তারা কি বলছেন শোনাবো। সকালবেলা তখন 5টা আসি, তখন এখানে এত জল, ঠিক আছে। তারপরে পরপর জল বাড়ছে, সকাল থেকে জল বাড়ছে। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট করেছিল ভিডিও দিন অ্যানাউন্স করেছিল। করার পরে সব অনেক লোক সতর্ক হয়ে গেল, মাঠের ধারে যে সব লোক রয়েছে তারা উপরে উঠে গেছে। তারপরে এই আজকে মোটামুটি 5টার পর থেকে বেশি জলটা বাড়ছে। ভোর থেকে হ্যাঁ, ভোর 5টা থেকে, সকাল 5টা থেকে জলটা বাড়ছে। পরশুরার ছবি তো দেখলেন, এবার দেখাবো আরো একটা ভয়াবহ ছবি। দেখুন সেই ছবিটা, আরামবাগের ছবি। হুগলির বিস্তীর্ণ এলাকা ভেসে যাচ্ছে, জলমগ্ন, হু হু করে জল ঢুকছে এলাকায়, রাস্তা পর্যন্ত ভেঙে গিয়েছে। আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, জল বাড়ছে, আতঙ্কে ভুগছে আরামবাগের মানুষজন। দেবাশিস, শুনতে পাচ্ছ? অবশ্যই। দেখো, আরামবাগের যে হরিণখোলা এলাকা, হরিণখোলা গ্রাম যে রাজ্য সড়কের একদম পার্শ্ববর্তী গ্রাম, সেই রাজ্য সড়ক থেকে একটি ব্রিজ, হরিণখোলা ব্রিজের পাশ দিয়ে একটি রাস্তা বয়ে যাচ্ছিল, গ্রামের রাস্তা। সেই রাস্তায় প্রায় 15 থেকে 20 ফিট রাস্তা কার্যত জলের তোরে ভেসে চলে গেল, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো গোটা রাস্তা। আর এই যে পুরো গ্রাম গাজনখোলা, গাজন চক গ্রাম, সেই চক গ্রামটা কিন্তু পুরোপুরি মানে একেবারে বলা যেতে পারে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কিছু কিছু মানুষ যে মাঠের ওপর দিয়ে জলের তোরের মধ্যে দিয়েই তারা কিছু কিছু মানুষ গ্রামের দিকে এসেছেন। অন্যদিকে আমরা দেখতে পাই ঠিক তার পাশে যে অংশ, অর্থাৎ একটা জাতীয় সড়কের ধারে যারা বাস করেন তারা কার্যত তাদের ঘর বেশ কয়েকটি ভেঙে গেছে। তারা কার্যত যে আসবাবপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র যেটুকু তারা বাঁচাতে পেরেছে সেটুকু নিয়ে রাজ্য সড়কের উপরেই তাদের অস্থায়ী আস্তানা তৈরি করেছে রাত্রিবাসের জন্য প্রায় 20 থেকে 30টি পরিবার। এবং এই যখন এই জায়গা বাড়িগুলি ভাঙছিল, সেই সময় আমরা দেখতে পারি পুলিশ প্রশাসন এসে তাদেরকে উদ্ধার করে, তাদেরকে সাহায্য করে, তারা যাতে বাড়ি ছেড়ে চলে আসে। ফলে এই মুহূর্তে রাজ্য সড়কের উপরেও কিন্তু বহু মানুষ তাদের অস্থায়ী আস্তানা তৈরি করে রাত কাটানো, কতদিন কাটাবে তার ঠিক নেই। তবে তাদের নতুন করে ঘর বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষ, যারা বন্যা কবলিত এলাকায় পড়ে এখন পুরো দিশেহারা। বেশ দেবাশিস।
আর এবার আরো একটা ছবি আপনাদের দেখাবো, খানাকুলের ছবিটা। খানাকুলের বন্যা পরিস্থিতির অবনতি, জলের তোড়ে ভেসে গিয়েছে সাঁকো। সাজরু ঘাট এলাকায় সাঁকো ভেঙে বিপত্তি। খানাকুল 2 নম্বর ব্লকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেখুন কিভাবে ভেঙে পড়ছে সেই সাঁকো, কি ভয়াবহ সেই ছবি, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। ভয়ানক অবস্থা, খানাকুলের ছবি। আরো বিস্তারিত এই বিষয়ে রানা আমাদের জানাতে পারবে। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তা এক কথায় ভয়াবহ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মানুষের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে। প্রশাসন তো চেষ্টা করছে তাদের মতো করে, কিন্তু সেখানকার মানুষজন তারা কি বলছেন, প্রশাসনই বা কি বলছে, কিভাবে বাঁচবে তারা, কিভাবে দিন কাটাবে? একদমই তাই। দেখো, যে তোমার ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায়, তোমার এক্সক্লুসিভ ছবি, যে দেখা যাচ্ছে দ্বারকেশ্বর যে নদীর উপর যে কাঠের সেতু, যে কাঠের সেতু দিয়ে খানাকুল 2 নম্বর ব্লকের সঙ্গে মানে 1 নম্বর ব্লকের একটা যোগাযোগের রাস্তা ছিল, এই কাঠের সেতু কিন্তু দ্বারকেশ্বর নদী মানে জলের তোড়ে মানে ভেঙে গেল। ফলে কিন্তু কার্যত খানাকুল 2 অর্থাৎ কুলতেগড়ি, ধান্যগড়ি, এই যে সমস্ত মানে পার্বতীপুর এই এলাকার কিন্তু সঙ্গে টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে কিভাবে প্রশাসন তাদের কাছে গিয়ে পৌঁছবে, কিভাবে তাদের ত্রাণ দেবে, তাদের কি করে নিয়ে আসবে, সেই নিয়ে কিন্তু মানে মানে প্রচুর প্রশ্ন চিহ্নের মুখে দেখা দিয়েছে। মানে তবে সকাল থেকে খানাকুল 2 মানে তোমার ব্লকে যেভাবে তোমার মানে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম মানে সকাল থেকে তারা কিন্তু স্পিড বোটে করে তারা মানে বন্যা দুর্গত যে সমস্ত এলাকা থেকে মানে বিশেষ করে মানে একতলা যে বাড়ির জল মানে জলে ডুবে গেছে, সেই ছাদ থেকে দোতলা বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে কিন্তু রিলিফ সেন্টারে নিয়ে আসা হচ্ছে। সেখানে প্রশাসনের যে তরফ থেকে তাদের রিলিফের ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। যারা একান্ত ভিটে মাটি ছেড়ে আসতে চাইছে না তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে কিন্তু তাদের শুকনো খাবার, চিড়ে, গুড়, মুরগি এসব দিয়ে পাঠানো হচ্ছে। পাশাপাশি যেটা মানে স্বাস্থ্যের জন্য কিন্তু তোমার ইতিমধ্যেই আরামবাগ মহকুমা থেকে কিন্তু একটি স্পেশাল টিম করা হয়েছে। তারা কিন্তু নৌকো করে যে সমস্ত দুর্গত যে এলাকায় মানে যেখানে প্রসূতি মায়েরা রয়েছে, বয়স্ক বৃদ্ধরা রয়েছে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করানো, মানে তাদের ওষুধ দেওয়ার জন্য কিন্তু তোমার ইতিমধ্যে কিন্তু বেশ কটা টিম তারা নৌকো করে মানে তারা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে কিন্তু ওষুধ দিচ্ছে, তাদেরকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে। তোমার এর মধ্যে মানে বড় যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পুরসুরা ও খানাকুলে বন্যা যে এলাকাগুলো তিনি কিন্তু মানে যাবেন, সেখানে বন্যা পীড়িত মানুষের সাথে কথাও বলবেন। একেবারেই রানা, অবশ্যই নজর থাকবে এবং সেদিকেও আমাদের নজর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণে পৌঁছবেন। বেশ, টানা 3 দিনের বৃষ্টিতে এটা হয়েছে, ফসল টসল সবই তো সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এবার খাবো কি, তার ব্যবস্থা কেউ যদি করে কোনো সংস্থা, আমি তাদেরকে সমর্থন জানাবো। কতগুলো বাড়ি বা মোটামুটি এখানে বাড়ি আছে আমার এই তারকেশ্বরের স্টেটের জায়গার মধ্যে আছে আমার 10খানা, একদম নদীর ভেতরে। ওইখানে আপনারা দেখতে পারেন ফসল হাজার হাজার বিঘে নাকি হ্যাঁ নষ্ট হয়েছে। অন্যদিকে উদয়নারায়ণপুরের ছবি এবার আপনাদের দেখাবো। ডিভিসি জল ছেড়েছে আর তাতে উদয়নারায়ণপুর যেন ভেসে যাচ্ছে। জলমগ্ন হয়ে গিয়েছে হরিহরপুর, কুরচি, শিবপুর, টোকাপুর, শিবানীপুর সহ একাধিক জায়গা। নতুন করে 5 থেকে 6টা গ্রাম জলমগ্ন হয়ে গিয়েছে। দেখুন কিরকম পরিস্থিতি, এই জলের মধ্যেই দিন কাটাতে হচ্ছে। কিন্তু এত বৃষ্টি বাংলায় নয়, এই বৃষ্টি ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ডের বৃষ্টির রেশ ডিভিসির জল ছাড়া, আর তাতে বাংলায় এই বন্যা পরিস্থিতি। আরো বিস্তারিত এই বিষয়ে সন্তু আমাদের জানাতে পারবে। সন্তু, যেন জলের তলায় চলে গিয়েছে উদয়নারায়ণপুরের ডিহি-ভুরসুট রাজ্য সড়কও। 10টা গ্রাম ডুবে গিয়েছে। কত মানুষকে ইতিমধ্যে ত্রাণ শিবিরে পাঠানো সম্ভব হলো? দেখো, যত বেড়া গড়াচ্ছে ততই কিন্তু জলের চাপ বাড়ছে এবং ততই কিন্তু গ্রামও প্লাবিত হচ্ছে। উদাহরণস্বরূপ বিধায়ক সমীর পালে জানাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্রায় 50টি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং দামোদর তীরবর্তী যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকা থেকে প্রায় 20 থেকে 25 হাজার মানুষকে কিন্তু 17 থেকে 18টি যে ফ্ল্যাট সেন্টার বা স্কুল বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে এবং তাদেরকে সেখানে রাখা হয়েছে। এবং যারা এখনো পর্যন্ত আছে তাদেরকে কিন্তু উদ্ধারকারী এনডিআরএফ যেমন আছে তেমন কিন্তু
বিরাট শ্রমিক করার নেতৃত্বেও কিন্তু তাদের উদ্ধারের কাজ চলছে। যেটা জানা যাচ্ছে যে পরিমাণে জল বাড়ছে তাতে কিন্তু উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা আরো প্লাবিত হওয়ার আশঙ্কা করছে। ইতিমধ্যেই কিন্তু উদয়নারায়ণপুর যে স্টেট জেনারেল হাসপাতাল, উদয়নারায়ণপুর থানা, উদয়নারায়ণপুর কলেজ সহ একাধিক এলাকা কিন্তু জলমগ্ন, এবং যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু জল কিন্তু গ্রামের দিকে গড়াচ্ছে এবং তাদের দুর্ভোগ বাড়ছে। বেশ, অবশ্যই নজর থাকবে। সাধারণ মানুষ কি বলছে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে কি বলা হচ্ছে, বিধায়কের তরফ থেকে কি বলা হচ্ছে, শোনাবো একে একে। এখন অবস্থা তো খুব ভয়াবহ অবস্থা। কিছুক্ষণ আগে এক দেখছি, তারই কিছুক্ষণ পরে অন্যরকম হয়ে যাচ্ছে। মানে আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি জল ওপর দিকে উঠে যাবে। সমস্যা প্রচুর। কোনো রকমের বিশ্বকর্মা পুজোটা কাটিয়েছি, হ্যাঁ, প্রচুর অর্ডারপত্র আছে আমাদের মিষ্টির দোকান, কিন্তু সমস্ত অর্ডার ক্যান্সেল। হ্যাঁ, সমস্ত অর্ডার মাল, আমাদের কাঁচা মাল সব তোলা আছে, সে মাল সব জল পেয়ে যাবে। আরো সব তো ঘর দর এখনই ডুবে গেছে, এরপরে যে জল আসবে আরো ডুবে যাবে। এখন তো রাস্তাঘাট পুরো বন্ধ। হ্যাঁ হ্যাঁ, সমস্যা, প্রচুর সমস্যা। ডিবিসি থেকে 2,75,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ইতিমধ্যে 5 থেকে 7টা গ্রাম প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যে 12 থেকে 1300 মানুষকে আমরা রেস্কিউ সেন্টারে পাঠিয়েছি। কি কি ব্যবস্থা নেওয়া আছে? তাদের খাবার দাবার থেকে শুরু করে, জল থেকে শুরু করে, ওষুধপত্র থেকে শুরু করে সবটাই আমাদের ব্লক প্রশাসন, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে এবং ব্লক প্রশাসনের যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছে তাদের সকলের সহযোগিতায় তাদের আমরা নিরাপদ জায়গা আনতে পেরেছি। একটার পর একটা গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে। ডিবিসি এবং পঞ্চায়েত থেকে এত জল এর আগে মানে একসাথে ছাড়েনি। একসাথে 2,75,000 ছেড়ে দেওয়ার ফলে একটার পর একটা গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে। নিরাপদ আশ্রয়ে এখনো পর্যন্ত 35,000 মানুষকে আমরা সরিয়েছি। যেভাবে জলের স্তর বাড়ছে, 2009-10-এর যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল তাকে ছাপিয়ে যাবে। আর এবার উদয়নারায়ণপুরেরই দুটো ছবি আপনাদেরকে দেখাবো, একে একে দেখাবো থানার কি অবস্থা, দেখাবো হাসপাতালের কি অবস্থা। শুরুতে চলুন দেখাই হাসপাতাল। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা উদয়নারায়ণপুরের হাসপাতালের ছবি। হাসপাতালে যদি এরকম অবস্থা হয় তাহলে রোগীর পরিজনদের কি অবস্থা হবে। বর্ষা, শুধু বর্ষা নয়, ডিবিসির জল ছাড়া, আর সে কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে প্লাবন, বন্যা পরিস্থিতি, আর হাসপাতালে এরকম অবস্থা হয়ে গিয়েছে। হাসপাতালের ভেতরে জল ঢুকে গিয়েছে। এবার দেখাবো, দেখছেন তো উদয়নারায়ণপুরের হাসপাতাল। এবার একটা থানার ছবি। উদয়নারায়ণপুরে থানার এই অবস্থা, থানার ভেতরেও গিয়েছে জল ঢুকে, আর তাতে জেরবার সেখানকার মানুষজন। ভয়াবহ পরিস্থিতি দেখুন। একদিকে কয়েকদিনের টানা ভারী বৃষ্টি, জলে ভাসছে উদয়নারায়ণপুরের থানাও। এবার আরো একটা ছবি দেখাবো। পুজোর মুখে প্লাবন পরিস্থিতি, জলমগ্ন উদয়নারায়ণপুরের বহু এলাকা। যেমনটা আপনাদের বলছিলাম যে আশঙ্কার কালো মেঘ প্রত্যেকের মনে, কিন্তু আশঙ্কা করছেন হাওড়ার বস্ত্র ব্যবসায়ীরাও। তার কারণ সামনে পুজো, আর দোকানে জল ঢুকে ক্ষতি হয়ে গিয়েছে অনেক টাকার। দেখুন, এই রকম যদি দোকানের অবস্থা হয় তাহলে মানুষ কি করে বিক্রি করবে। আর একটু জল এলেই তারপর তো আরো বেশি জল জমে ভিজে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে, প্রচুর টাকার ক্ষতি হয়ে যাবে। অলরেডি প্রচুর টাকার ক্ষতি হয়ে গিয়েছে সেখানকার যারা দোকানিরা রয়েছেন, যারা রয়েছেন বিক্রেতারা, তারা বলছেন। বিভিন্ন প্রান্তের ছবিগুলো তো দেখছেন। এবার দেখাবো শ্রীরামপুর দুর্গাপুরের ছবিটা। শ্রীরামপুর দুর্গাপুরে ঠিক এই রকম অবস্থা। এখানেও কিন্তু নৌকা রাখা রয়েছে, কারণ দুর্গাপুর ব্যারেজ থেকে তো দফায় দফায় জল ছাড়া হচ্ছে, আর তাতে দামোদরের জলে জল থই অবস্থা। কাকসার শ্রীরামপুর অবস্থা, মাইকিং করা হচ্ছে, বলা হচ্ছে জলের নিচে চলে গিয়েছে 25টা বাড়ি, কম করে 25টা বাড়ি চলে গিয়েছে জলের নিচে। তার মানে কি পরিমাণ জল জমেছে
সেটা ভেবে দেখুন। বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে সরানো হয়েছে বেশ কয়েকটি পরিবারকে। কতজন মানুষকে কি ব্যবস্থা করা গেল অর্পণের কাছ থেকে জানবো। অর্পণ, কতগুলো পরিবারকে ইতিমধ্যে ত্রাণ শিবিরে সরানো সম্ভব হয়েছে? এই যে মানুষগুলোর এরকম বেহাল অবস্থা হয়ে গেল, এদের খাবার দাবারের ব্যবস্থা কি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো, ডিবিসি দফায় দফায় জল ছাড়ার কারণেই কিন্তু দামোদরের যে একেবারে তীরবর্তী যে সমস্ত এলাকা, যেরকম কাকসা থানার অন্তর্গত শ্রীরামপুর, এখানে কিন্তু একেবারে 20 থেকে 25টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয় এবং ত্রাণ শিবির খোলা হয় প্রশাসনের তরফ থেকে। এবং যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবার রাত্রেই কিন্তু এই এলাকাগুলি জল ঢুকতে শুরু করে, এরপর বুধবার সকাল থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে এলাকায় নজরদারি চালানো হচ্ছে এবং স্থানীয় যে স্কুল রয়েছে সেই স্কুলের মধ্যে ক্যাম্প করা হয়েছে এবং যে সমস্ত এলাকায় বাড়িতে জল প্রবেশ করছে, অর্থাৎ নজরদারি চালাচ্ছে ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন উভয়ভাবে এবং মাইকিং করা হচ্ছে ত্রাণ শিবির যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে এবং প্রায় 20টি পরিবার এখন তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। যদিও বেশ বিপর্যয় মোকাবেলার টিম বেশ অর্পণ, একেবারে